আজকে একটি মজার গল্প শোনাবো। গল্পের নাম পেঁয়াজ থেকে পয়জার। লেখক শিবরাম চক্রবর্তী। আমার নকুর মামা বলতেন, কখনো কারো বিয়ের সম্বন্ধ করবি নে। বিয়ে কখনো সুখের হয় না। বিবাহিত জীবন আনহ্যাপি হতে বাধ্য বিয়ের কিছুদিন পরেই। তা প্রেমে পড়েই বিয়ে হোক কি সম্বন্ধ করেই বিয়ে হোক। প্রেমে পড়ে হলে তারা পরস্পরকে দুষবে, আর ঘটকালির বিয়ে হলে তার সব কালিটা পড়বে গিয়ে ঘটকের গালে। মেয়েটা বলবে, তোর জন্যই তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। তুই কি একটা মেয়ের জীবন ব্যর্থ করতে চাস? না না, আমি বাধা দিয়ে বলেছি, তাহলে তো নিজেই বিয়ে করতাম। তবে তাহলে কখনো কোনো ঘটকালি করতে যাবি নে। নকুর মামার সেই উপদেশ কুড়োবার পর থেকে ঘটক ব্যাপারে আমি 1 নম্বরের কুঁড়ে। কেউ পাত্রপাত্রী সন্ধানের কথা তুললে আমি একেবারে গা লাগাইনি। কিন্তু আমাদের ঠাকুরমশাই যখন তার বয়স্থা মেয়ের জন্যে একটি ভালো ছেলে খুঁজে দিতে বললেন, তখন তার মুখের দিকে চেয়ে সোজাসুজি না বলতে আমার আটকালো। দেখলামও একটি পাত্র, তবে বলতে কি পাত্রটির একটু খুঁত ছিল। কিন্তু একথাও বলতে হয় যে তেমন খুঁতখুঁতে হলে এ বাজারে পাত্রই মেলে না। নিখুঁত পাত্র কোথায় বলুন? দেখেছি তো পাত্র, বললাম গিয়ে ঠাকুরমশাইকে, কিন্তু পাত্রটির একটু দোষ আছে, খুব সামান্যই একটু দোষ। সামান্য দোষ? কী দোষ শুনি? শুধালেন তিনি। পেঁয়াজ খাই, আমি জানালাম। পেঁয়াজ খাই শুনে তিনি চমকে উঠলেন। ভট্টপল্লীর পরম বৈষ্ণব ঠাকুরমশাই আমার কথায় যেন একটা চড় খেলেন। তাদের ঘরে পেঁয়াজখোর জামাইয়ের কথা তিনি ভাবতেই পারেন না। পেঁয়াজ খাওয়া কি সামান্য হলো? তুমি বলো কি? পেঁয়াজ কি সামান্য জিনিস? না, সামান্য নয় তা জানি। পরমহংসদেব বলতেন, পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে অবশেষে যেমন কিছুই থাকে না, তেমনি ব্রহ্মের খোসা ছাড়াতে ছাড়াতে, মানে কিনা এই ব্রহ্মাণ্ডকে ছাড়িয়ে গেলে শেষ পর্যন্ত ব্রহ্মও লোপাট। এইরকম কি একটা কথা বলতেন, তার মানে ঠিক আমি বুঝতে পারিনি। আসলে পেঁয়াজ হচ্ছে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড একটা পেঁয়াজি, অর্থাৎ পেঁয়াজ আসলে মায়া, মায়াই। মায়াই হোক আর যাই হোক, মায়া বলে পেঁয়াজকে উড়িয়ে দিয়ে চলবে না। আমাদের ঠাকুর বংশে তো পেঁয়াজের আমদানি হতে পারে না বাপু। সে কথা আপনি বুঝুন। তবে আমি বলছিলুম কি, পাত্রটি ভালোই, একটু ওই যা পেঁয়াজ খাই, তাই কি রোজই খাই তা নয়, মাঝে মাঝেই খেয়ে থাকে। এই মাংস টাংস হলে। হ্যাঁ, মাংসও খাই নাকি আবার? রোজ কি পাচ্ছে কোথায় রোজ রোজ? এই মাঝে সাজেই বন্ধুবান্ধবদের পাল্লায় পড়লেই সাফাই গাইবার চেষ্টা আমার। বন্ধুবান্ধবরা ধরলেই খাই। মাংস খাই? দীর্ঘ নিঃশ্বাস ফেললেন গোসাই ঠাকুর। আমাদের নিরামিষ গোস্বামী বংশ, আমাদের বংশে এসে মাংস খাবে? খাই বলে কি আর এত এত? পেট ঠেসে খাই নাকি? একটু আধটু খেয়ে থাকে চাটের মুখে। চাটের কথা কি বলছো? ঠাকুরমশাই আবার যেন এক চোট খান। চাট তো লোকে কথাটা ভাষায় ব্যক্ত করতে তাঁর আটকাই। আগে হ্যাঁ, যা ধরেছেন, আমি সাই দিয়ে চাট সামলাই। শুধু শুধুই কি চাট মারে? গাধা তো নয়, আনুষঙ্গিক হিসেবেই ওটা খেয়ে থাকে। নেশা ভাঙ করে নাকি আবার? নেশা ভাঙ করে বলে কি গাঁজা আফিং খায় নাকি? তা নয়, আমি আপত্তি করি। এমন ভালো সম্বন্ধটার ভাঙচুর হয় আমি চাই না। এমনকি ভাঙও খায় না পাত্র। তবে ওই যে বলেছি, মাঝে মাঝে বন্ধুবান্ধবের পাল্লায় পড়লে সঙ্গদোষে কি না হয় বলুন? গাঁজা আফিং খায় না, তবে কি মদ টানে বলছো তুমি? এই মাঝে মাঝে চাট তো মদের মুখেই খায় মানুষ, আর ওই চাট হিসাবেই 1-2 মাংস টাংস মুখে তোলে আর কি। মদ খায়, মাংস খায়, চাট খায়। ঠাকুরমশাইয়ের গলায় যেন হাই হাই বাজতে থাকে। মাংস আর চাট এক জিনিস, আমি প্রতিবাদ করি। আলাদা আলাদা খাই না। একই কথা হলো। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেন।
এদিকে মেয়েটিরও বয়স হয়ে যাচ্ছে, কি করি? ভালো পাত্র এনেছি তো, আর কোনো নেশা নেই, বিড়ি টিড়ি খায় না। বিড়ি খায় না, না সিগারেট টানে, পরের পয়সায় পেলে তবেই। শাক্ত নাকি পাত্র? কারণ পান করে না তো। তিনি সন্দিগ্ধ সুরে শুধান, না না, শাক্ত ফাক্ত নয়, আপনি ভীত হবেন না। গোসাই পরিবারে আমি কি শাক্ত আমদানি করব? আপনি বলেন কি? কারণ ফারণ নয়, আমি জানাই। তবে হ্যাঁ, এ কথাও বলতে হয়, অকারণে খায় না। বন্ধু বান্ধবদের সঙ্গে বাগানে টাগানে গেলেই, বাগানেও যায় নাকি আবার, বাগান বাড়িতেও গতিবিধি আছে। আবার তিনি চমকান, পিকনিক করতে হলে কোথায় যায় মানুষ? বাড়িতে কি পিকনিক হয়? বাগানে টাগানেই হয়ে থাকে। কিন্তু বাগানে গিয়ে চড়ুই ভাতি করা আর বাগান বাড়িতে যাওয়া এক নয়। বাগানে যাওয়া এক কথা, আর বাগান বাড়িতে তা তো বটেই। তবে কি না, বাগান থাকলে তার সঙ্গে ছোটোখাটো একখানা বাড়ি থাকেই। তাকেই যদি আপনি বাগান বাড়ি বলেন, আমি কি বলছি, লোকে বলে। বাগান বাড়িতে বাইজি টাইজি যায় বলে শুনেছি। তা তো যাই, বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করতেই বাগান বাড়িতে যায় লোক। একটু নাচ গান আমোদ আহ্লাদ করেই থাকে। আমি সাফাই গাই। তবে আমি যদ্দূর জানি তাতে কথা বলতে পারি যে আপনার পাত্রের কোনো চরিত্র দোষ নেই। দুশ্চরিত্র নয় বলছো? নিশ্চয়ই। তবে সাধারণ মানুষ সাধারণত যা হয়ে থাকে নিশ্চরিত্র বলা যায়। দুশ্চরিত্র আর নিশ্চরিত্র, ও তো কেবল উপসর্গের তফাৎ। তিনি গম্ভীর মুখে ঘাড় নাড়েন। 20 রকমের উপসর্গ আছে আমি জানি, কিন্তু আমার হবু জামাইয়ের যে কতগুলো উপসর্গ তা এখনও আমি ঠিক ঠাওর করতে পারছি নে। ওর বন্ধুরাই হচ্ছে ওর উপসর্গ, তাদের সঙ্গে মিশেই ওর যা কিছু। তাছাড়া আর কোনো দোষ নেই ওর, কেবল ওই সঙ্গদোষই ওকে মেরেছে। আমার ক্ষুব্ধ কণ্ঠ থেকে বেরোই, কিন্তু তাও বলি, বিয়ের পরে এটা কেটে যাবে মনে হয়। তখন তো নতুন সঙ্গী পাবে, মনের মতো সঙ্গীই পাবে একজন। পুরনো সঙ্গীদের তখন হয়তো ভুলে যেতে পারে। আর পেরেছে, তার সঙ্গীরা তাকে ভুললে তো। তিনি যেন তেমন ভরসা পান না। তার সঙ্গীরা কি তাকে ছাড়বে ভেবেছ? কতক্ষণ ধরে থাকবে? তাদের নিজেদের কাজকর্ম নেই, নিজেদের বিষয়কর্মেই তো ব্যস্ত থাকতে হয় তাদের। কাজের তালে কে যে কোথায় চলে যায় পাত্তাই পাওয়া যায় না কারো। অনেক দিন একদম টিকি দেখা যায় না। ফেরার হয়ে যায় নাকি? ফেরার হয় কি না জানি নে, তবে তারা ফেরার পরেই তাদের মজলিস জমে ওঠে। তখনই এইসব চাটফাট বাগান ফাগানের ঝামেলা এসে জোটে। জুটুক গে, চুলোই যাক। আমি আর ভাবতে পারি না। মদ টানে, অসৎ সঙ্গে মেশে, বাগানে গিয়ে বাইজিদের নিয়ে ফুর্তি করে। আমি ভাবছি, এমন ছেলেরাতে মেয়েকে দিলে কি সে সুখে থাকবে? মদ খেয়ে অনেক রাত্রিরে বাড়ি ফিরে আমার মেয়েকে ধরে ঠ্যাঙাবেই হয়তো। ওর অত্যাচারে আমার মেয়ে হয়তো কদিন আর করবে অত্যাচার? কদিন সে সুযোগ পাবে বলুন? বছরের মধ্যে 11 মাস তো তার জেলখানাতেই কাটে। বউয়ের গায়ে হাত তোলার জো পেলে তো আমি ভরসা দিই, আপনি কিছু ভাববেন না। জেল থেকে বেরিয়ে 3-4 দিন বাইরে থাকতে না থাকতেই আবার তাকে ধরে নিয়ে যায় পুলিশ। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।